হ্যালো, ওয়েলকাম টু গুড থটস। 2 দশক আগেও বা এমনিতেও যারা যৌথ পরিবারে বড় হয়, মেয়েরা বিশেষ করে তখন দাদিদের থেকে অনেক কিছু, মানে দাদিরা যদি ভালো মানুষ হয়, পারিবারিকভাবে একটা মেয়েকে বা একটা ছেলেকে বড় করার চেষ্টা করে, যে অনেক কিছু শেখানোর চেষ্টা করে, বোঝানোর চেষ্টা করে যে দেখো, শ্বশুরবাড়িতে যাবা, এইভাবে এভাবে চলবা, জামাইয়ের সাথে এভাবে এভাবে মিশবা, সব কিছু এভাবে হ্যান্ডেল করবা। আমি ছেলেদের বিষয় জানি না, ছেলেদেরকে ওরা মানে ছেলেরা কীভাবে ট্রেনিং প্রাপ্ত হয়, বাট আমি যতটুকু আর কি দেখেছি যে মেয়েদেরকে এরকম অনেক কিছু শেখানো হয় বা বোঝানো হয়। তো এরকম একটা বিষয় হচ্ছে যে শ্বশুরবাড়িতে যখন যাবা, সো ডেফিনেটলি অনেক কথাবার্তা হবে, অনেক কথা ভালো লাগবে না, সব কিছু যে জামাইকে বলবো না। কারণ প্রথমত তুমি যে যাচ্ছ, তোমাকে অ্যাডজাস্ট করতে, তোমাকে সহ্য করতে মানুষের একটু সময় লাগবে, তোমার তাদেরকে সহ্য করতে সময় লাগবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে বুঝে সব কিছুর জন্য একটা সময় লাগবে। তো ছেলেটাকে গিয়ে সাথে সাথে বললে কী হয়, ছেলেটার কাছে ওটা তার নিজের পরিবার, আবার তোমার কাছে সাপোর্ট দিবে, দেওয়ার চিন্তা, মানে জিনিসগুলো খুবই মানে গোলমেলে হয়ে যাবে, এবং সে আলটিমেটলি একটা গলুর ধারে পড়ে যাবে। সো বেটার তাকে কিছু জানানোর দরকার নেই আপাতত, মানে মূলত প্রথম কয়েক বছর কিছু জানানোর দরকার নেই, একটা সময় পর সে আস্তে আস্তে বুঝে যাবে যে জিনিসগুলো কীভাবে চলতেছে। আর হচ্ছে যে সবচেয়ে বড় কথা হচ্ছে যে কমপ্লেন যত কম করা যায় বা আর একজনের দোষ নিয়ে যত কম বলা যায়, বাট হয় যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মন খারাপ থাকলে আমরা ভাবি যে না, হ্যাঁ স্বাভাবিক, অনেক সময় অনেক কথা থাকে, মন খারাপ হয়েছে, সো কারোর সাথে শেয়ার করলে ভালো লাগে। আবার অনেক সময় যে একদম জিরিঙ্গা বেড়ে বসে থাকার দরকার নেই, তাহলে মানুষটা ভাবে যে কী হয়েছে, কিছুই তো বলতেছে না, আর ওটাতে উল্টো আরও ডিস্টেন্স বাড়বে। সো এভরিথিং নিড টু বি ব্যালেন্স। তবে আমারও ব্যক্তিগতভাবে ইচ্ছা নাই যে যেটা আর কি তোমার দরকার নেই সেটা যায় তোমাকে জানানো। অ্যান্ড আই ওন্টস অ্যাকচুয়ালি প্রবাবলি, আমি এখন বলতে পারতেছি না, বাট আই ওন্টস প্রবাবলি। কিন্তু তোমার আহ, কাল গতকালের মানে তোমার এই যে ইংলিশ মিডিয়ামের ভিডিওটা যদি কেউ দেখে থাকে, স্পেশালি আমার কোরিয়ান যদি দেখে থাকে, তাহলে বলবে এই মেয়েটা এত খারাপ, যায় আবার এটা ওকে জানাইছে। বিকজ গত পরশু দিন আমি হচ্ছে যে ফেসবুকে ঢুকছি, আমার সময় দেখি তুমি পোস্ট দিছো। ওয়েট, তোমার এত সময় 5 ঘন্টা ব্যবধান 2টা ভিডিও আপলোড দিছো? ওয়াও, এই সময় কি কিনতে পাওয়া যায়? জাস্ট মানে কি আর বলবো, মানে একটা মানুষের সময়ের নিজের মূল্য না থাকলে, অবশ্য যারা সময়ের মূল্য দেয় তারা আসলে জীবনে বড় হতে পারে না। সো ঠিকই আছে। তো হচ্ছে যে ভিডিওটা দেখছি, তো দেখার পরে যেহেতু আমি খেতে বসবো, তো ভিডিওটা অন করিনি, তো ফোনটা রাখছি, প্লেটটা নিয়ে বসছি। তো আমার সঙ্গে হচ্ছে আমার শ্রদ্ধেয় কোঅর্ডিনেটর ফোন দিয়েছেন, তো ওনার সাথে 17 মিনিট কথা হলো, কথা হওয়ার পর খাইলাম, খাওয়ার পরে তোমার ভিডিওটা দেখলাম, দেখার পরে আমার জাস্ট মনটা চাইতেছিল যে ভিডিওটা শেয়ার দিই, টাইম লাইনে শেয়ার দিয়ে বলি আমি দেখেই থাকবো না, আপনার কোনো সমস্যা? এটা বলার কারণ হচ্ছে যে উনি কেন জানি না, বাট যখনই আমাকে পায় হাতের নিচে তখনই আমাকে খালি বলতে থাকে স্কুলে ঢুকো, স্কুলে ঢুকো, স্কুলে ঢুকো। আরে বাবারে, পড়াশোনা করছি, হয়তো বা ঢুকবো, একটু ওয়েট করেন, আগে নিজে পড়াটা শেষ করতে দেন, স্কুলে ঢুকো, স্কুলে ঢুকো। অ্যান্ড আমি এটা পার্সোনালি একদমই পছন্দ করি না যে পড়াশোনা অবস্থায় কাজ করে, এটা আমার একদম পছন্দ না। পড়াশোনাটা আমি অ্যাজ ফার্স্ট অ্যাজ পসিবল করবো। আমি একটা সেমিস্টারে আমি 4টা 3টা করে কোর্স নিয়ে একদম হাঁপায়া টাপায়া আমি আমার দৌড়ায় দৌড়ায় আমি আমার প্রোগ্রামটা শেষ করতেছি, আমার তাতেও কোনো স্যাটিসফ্যাকশন নেই। আমি এইসব হাঁপায়া টাপায়া তাহলে আমার করে লাভ কী হলো, যদি হচ্ছে যে আমার আবার এটার মাঝখানে আমার কাজ শুরু করতে হয়। এরা, এবং সবচেয়ে বড় কথা, পড়াশোনা আর কাজ দুটো কখনো একসাথে সুন্দর মতো সিমিলারলি হয় না, দুইটা দুই জিনিস। বাট আই থিঙ্ক পিএইচডি কুড বি ডিফারেন্ট। অ্যান্ড বাই দ্য ওয়ে, আপনি পিএইচডি করতেছেন না কিসের জন্য? আর কয়টা মাস্টার্স করবেন? মাস্টার্স অলরেডি কয়টা, 2টা না 3টা করছেন, আর মাস্টার্স করতে হবে না? এবার আল্লাহর রাস্তে বিসমিল্লা বলে পিএইচডি করতে শুরু করেন, 2টা 3টা 4টা, দেখি কয়টা করতে পারেন। ফিয়া অনিল আল্লাহ বসা। অ্যান্ড উনি যখন আমাকে স্কুলের কথা বলে, তখন আমার মন চেয়েছে যে থাকুমি না দেশে, ওই হচ্ছে যে লুক্সেমবার্গে টিচারদের, স্কুল প্রাইমারি স্কুল টিচারদের স্যালারি সবচেয়ে বেশি থাকে। অ্যান্ড লুক্সেমবার্গ বা ফিনল্যান্ডও বলা যায়, যেখানকার বাচ্চারা স্কুলগুলো অনেক অ্যাডভান্স। তো স্কুল টিচার যখন হবোই, তাহলে ভালো জায়গা থেকে হবো, সমস্যা কি? লুক্সেমবার্গ থেকে হওয়া শুরু করবো, তারপরে পৃথিবীর 210 দেশ ঘুরে 210টা দেশের টিচার হবো। কিছু করবেন আপনি? হাও, যাক আস্তে
উনি মানে উনি আমাকে বলতেছে মানে এত সব কথা উনি আমাকে বলতেছে, অ্যান্ড ওনার কোনো আইডিয়া ছিল না যে আমি আবার কাউন্টার ব্যাক করতে পারি। ওয়েল, আমি যথেষ্ট হাম্বল ওয়েতেই ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি, বাট উনি আমাকে ক্রেজি করে দেওয়ার চেষ্টা করছে যাতে করে আমি ওনার সাথে তর্ক বিতর্কে জড়াই। অ্যান্ড আফটারওয়ার্ড উনি ওইগুলো ধরে নিয়ে পরে আবার আমাকে নিয়ে সালিশ বসায়। বাট সালিশ কোথায় বসাবে আমি জানি না, বাট যাই হোক উনি সব আজগুবি আজগুবি কথা সব ক্লেম করতেছে। অ্যান্ড আমি জাস্ট এদিক থেকে হাসতেছি ওনার কথাবার্তা শুনে, আর উনি ওদিক থেকে চেততেছে। আমি যত হাসতেছি উনি তত চেততেছে। অ্যান্ড ফাইনালি যখন দেখছে যে আসলে আমাকে এসব বলে টলে লাভ নেই, মানে উনি এতদিন ভাবতেন যে আমাকে হয়তো উনি অনেক নার্ভাস করে দিতেছেন, আমাকে হয়তো বা মানে আমি হয়তো বা নিজেকে আইসোলেটেড করে ফেলতেছি। বাট আমার আসলে আমি ওর সাথে কোনো কেয়ার করতেছি না। অ্যান্ড ওনার গত পরশু দিনের ওনার কথাবার্তা শুনে আমার যেটা মনে হলো, অ্যান্ড দ্য মোস্ট ফানি থিং ইজ দ্যাট উনি আমাকে বলতেছে আমি নাকি সিনিক্যাল পার্সন। এবং আমি আমি না করে বলছি যে না, এটা সিনিক্যাল, আমি সিনিক্যাল না, এটা খুবই হার্শ হয়ে যাচ্ছে আমার জন্য, আমি সিনিক্যাল না। তুমি বলছো উনি উনি বলতে বোঝাতে চাচ্ছেন যে আমি সিনিক্যাল মানে বুঝি না, আমার সিনিক্যাল একটু ভালো করে বোঝা দরকার, এবং সিনিক্যাল নিয়ে আমার আর্টিকেল পড়া দরকার, আমার একটু সিনিক্যাল নিয়ে স্টাডি করা দরকার, এবং নিজের সিনিসিজমটাকে দূর করা উচিত। অ্যান্ড ফার্স্ট অফ অল, যারা নবীজির আদর্শ মেনে চলার চেষ্টা করে তারা কখনোই সিনিক্যাল হতে পারে না। এবং তার চেয়েও ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা কখনোই এটা আমাদের পক্ষে ফাইনালাইজ করা পসিবল না যে আমার কী বলে এটাকে, যে আমি আমি একটা ডেস্টিনেশনে পৌঁছাই গেছি, আমার পার্সোনালিটি এখানে। আমরা প্রতিদিন আমাদেরকে আপডেট করছি, প্রতিদিন আমাদেরকে আমরা চেঞ্জ করব। তা না হলে আমরা ভালো হিউম্যান বিং কীভাবে হবে? আর আমাদের যখন পরিবর্তনের আর কোনো অপশন থাকবে না, আমরা যখন আর কোনো ভুল করব না, আমাদের ভুল করার কোনো জায়গা থাকবে না, তখনই তো আমাদের মৃত্যু হবে। এই জন্য তো খারাপ মানুষ বেশি দিন বাঁচে। আমার স্টুডেন্ট বলে যে মিস, খারাপ মানুষ তো বেশি দিন বাঁচে, তাহলে এত ভালো কাজ করে লাভ কি? ওয়েল, আসলে উনি উনি ওনার ওটা তো ও তো তাও স্টুডেন্ট, ও তো তাও ছোটো বাচ্চা, মাত্র টিনেজ স্টেজে আছে, সো শিখবে অনেক কিছু আস্তে আস্তে। বাট উনি এটা প্রাপ্তবয়স্ক মানুষের যদি এই ধরনের কথাবার্তা বলে, অ্যান্ড ওনার সাথে আমার কথার মূল বিষয়টাই শুরু হয়েছে যে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম নিয়ে, বিকজ ওনার বাচ্চা হচ্ছে ইংলিশ মিডিয়ামে পড়ে, অ্যান্ড বাংলার বও জানে না। অ্যান্ড তুমি যে কালকে ভিডিওতে এক্সপ্লেন করতেছিলা ওনার বাচ্চা একে তো সস্তা স্কুলে পড়ে, আমাকে তো হচ্ছে ইংলিশে বুঝে আর কি মোটামুটি, বাট বাংলা সে বুঝেই না, বলতেও পারে না, লিখতেও পারে না, অনেক বড় ছেলে কি কত, 8-10 বছর হবে হয়তো। তো হচ্ছে যে জিনিসটা একটু কেমন হয়ে গেল না? উনি আমাকে বলবে যে কুটনামি করছে। অ্যান্ড পরবর্তীতে দেখা গেল যে এমন কোনো সিলি ঘটনা আর কি ঘটেছে, বা হয়তো বা কেউ আমাকে একটা কথা বলছে, যেটা আসলে হয়তো বা মাইন্ড করলে করা যায়, না করলে না করা যায়, এবং এটা কথাটা ছড়ানোর মতো কিছু না, বা হয়তো বা তোমাকে বলার মতো কিছু না। বাট দেখা গেলো যে তুমি হচ্ছে আমি বলিও নাই তোমাকে কথাটা, কিন্তু তুমি যে কী করলা, ওই যে মানুষটা আমাকে একটা কথা বলছে বা যে জায়গায় দাঁড়ায় একটা ঘটনা ঘটে গেছে অলরেডি, তুমি মানে হঠাৎ করে আগমন হইলো, অ্যান্ড আয়সা নিয়ে হচ্ছে যে সেম টপিক নিয়ে এক্সপ্লেন করা শুরু করেছো। অ্যান্ড তখন সিচুয়েশনটা চিন্তা করো, সবাই তখন আমার দিকে তাকায় বলছে, ছি, এই কথাটা যে লাগাই দিচ্ছে, ছি, সব কথা যে আমার কাছে বলে, ছি। অ্যান্ড কী আর করবো, যাক, এই স্টেজ পার হইতে হইতে পরে তোমার ছেলের বউরা চলে আসবে, তারপরে বলবো যে আমাদের শ্বশুর অনেক ভালো, উনি আমাদেরকে অনেক বুঝায় কথা বলেন, অনেক আদর করেন, কিন্তু আমাদের শাশুড়ি একটা কুটনি মহিলা। মানে তার থেকেও খারাপ কী হইতে পারে? তার থেকেও খারাপ হইতে পারে যে মরার পরে তোমার নাতিপতি হচ্ছে যে আমার মরার কবরের উপরে ঝুলাই দিবেন, ইহা একটি কুটনি বুড়ির কবর। ওয়াও, মানে মরার পরে আমাকে সে কুটনি বুড়ি হিসেবে চিনবে। অ্যান্ড আই থিঙ্ক তাতে আমার কোনো সমস্যা নাই, বাট সমস্যা আমার মানে এটাতে আসলে আমার কোনো সমস্যা হবে না, অ্যান্ড এটা কিছু যায় আসে না, আসলে খুব একটা যায় আসে না। তবে খুবই কনসার্নিং বিষয় হচ্ছে তোমার শার্টের বুতাম নিয়ে। ইউ শুড আন্ডারস্ট্যান্ড দ্যাট যে এটা কত বড় একটা সিরিয়াস ইস্যু হতে পারে। অ্যান্ড আই থিঙ্ক, হ্যাঁ, ইয়েস, আমি বুঝতেছি যে তোমার নিচের থেকে শার্টের বোতাম লাগায় উপরে উঠতে 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 হাত ব্যথা হয়ে যায়, সময় থাকে না, অনেক মানে অনেক রকমের সমস্যা হয়, আই আন্ডারস্ট্যান্ড, হইতেই পারে কোনো সমস্যা। তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে সবগুলো শার্ট টেলারে পাঠিয়ে দাও, টেলারে পাঠিয়ে দিয়ে বলো যে ভাই আপনি আমার শার্ট লাগানোর যথেষ্ট সময় আমি পাই না,
তো হচ্ছে যে আমার শার্টের বোতাম সবগুলো সামনে থেকে খুলে পিছনে লাগাই দেন, পিছনে বোতাম লাগাইলা না লাগাইলা, ইটস নট এ প্রবলেম, বিকজ তুমি তো পিছন ফিরে ছবি তুলতেছো না বা পিছন ফিরে কাজ করতেছো না, সামনে ফিরে কাজ করতেছো। প্রবলেমটা কিসের জন্য আমি বলি, বিকজ হচ্ছে যে পরে দেখা যাবে যে ছেলের জন্য ছেলের জন্য বউ খুঁজতে যাবা, তখন দেখবা যে মেয়ে সব তোমাকে খুঁজতেছে। ইটস নট এ ফানি থিং, বিকজ আমার তোমার থেকে তোমার বাবাকে বেশি ভালো লাগে, বিকজ হি ইজ মোর হ্যান্ডসাম দেন ইউ। আবার দেখা গেছে যে যাইতে পারে যে মেয়ের জন্য ছেলে খুঁজতে গেছো, মেয়ের কোনো ছেলেই পছন্দ হয় না, পরে লাস্ট বলে যে না আমি আব্বুর মতো ছেলে বিয়ে করবো, তোমার মতো ছেলে আমি মেয়েরে কই এনে দিব, কোথা থেকে এনে দিব? তো তো ওই সময়ে ওর যুগে তো সব অটিস্টিকও থাকতে পারে, মানে আই ডোন্ট নো কী ধরনের মানুষ থাকবে, বাট তোমার মতো মানুষ না থাকার সম্ভাবনা আছে। সো ইটস বেটার যে তুমি একটু যে গ্রামের ছেলেরা যেভাবে থাকে না, একটু মাথা মধ্যে তেল দিয়ে একদম পাটি সাটি হয়ে থাকে, সো একদম সিম্পল থাকার চেষ্টা করো। আই আন্ডারস্ট্যান্ড যে একটু কষ্ট হবে, বাট একটু সিম্পল থাকার চেষ্টা করো, বিকজ আমাদের তো যে কোনো কাজ হচ্ছে যে ভবিষ্যতের কথা চিন্তা করে করতে হয়, তাই না? So, একটু বোঝার চেষ্টা করো। আমার একবার হয়েছে যে আমি যখন স্কুলে স্কুলে জব করতাম আর কি, তো ডিসেম্বরে তো সাধারণত স্কুল বন্ধ থাকে, তারপরও হচ্ছে স্কুলে একটু ঢুমের আসতে হয়। আমাদের যিনি সিনিয়র টিচার, উনি হচ্ছে যে মানে লালমাটিয়াতে ওনার অনেক পরিচিত মানুষজন আছেন, তো বলো যে চলেন অফিসে যেহেতু কাজ নেই আমরা একটু ঘুরে টুরে আসি। পরে আমি গেলাম ওনার সাথে লালমাটিয়াতে একটা একতলা বাসা। তো একতলা বাসার মধ্যে আমি যাই গেলাম, আমরা যাওয়ার পরে একটা বুড়ো থুরথুর একটা লোক, বুড়ো থুরথুরে বলতে ওনার ৮০-৮৫ উপরে হবে বয়স্ক, বাট দেখতে তোমার আব্বুর মতো অনেকটা, মানে দেখতে পারবে গাঠনিক দিক থেকে আর কি। তো ওনার বাসায় হচ্ছে যে উনি থাকে আর ওনার ছোট ছেলে থাকে। তো সামনে ড্রয়িং মানে এত নোংরা, মানে ফ্লোর এমনি পরিষ্কার যেহেতু কাজের লোক আসে, ফ্লোর পরিষ্কার, কিন্তু ড্রয়িং রুমের উপরে সব কিছু ছড়ানো ছিটানো, একদম সব কিছু নোংরা পড়ে আছে আর কি, খুবই এলোমেলো। তো ড্রয়িং রুমের মধ্যে আবার দুইটা বাইক ভিতরে ঢুকায় রাখছে, পার্ক করে রাখছে, তো বসারও জায়গা নেই। তো আমি দাঁড়ায় আছি, তো ভদ্রলোক হচ্ছে ভদ্রতার খাতিরে দুটো চেয়ার নিয়ে আসছে, তো আমাকে একটা দিচ্ছে, আমি বলছি না বসবো না, চেয়ারগুলোর খুবই বিধ্বস্ত অবস্থা। তারপর বলছে না বসো, এখন বয়স্ক মানুষ উনি বলেছেন তো বসছি। তো উনি কেমন যেন না আমার দিকে একটু আর চোখে তাকাচ্ছে। তো এর আগে আমার যখন আমরা স্কুলে কলেজে ছিলাম, তো তখন আমার তিনটা ফ্রেন্ড, মানে ফ্রেন্ড তো ওরকম নেই, তারপরেও যাতায়াতের খাতিরে দুজনের সাথে খুব বেশি ওঠা বসা হতো আর কি। তো আমরা তিনটা ফ্রেন্ড যখন একসাথে থাকতাম তো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতাম, এবং তখন স্টার প্লাস, স্টার জলসা আমরা কেউ দেখতাম না, স্টার প্লাস দেখতাম। স্টার প্লাসে আবার বিভিন্ন ধরনের সিরিয়াল চলতো, তো দেখা যায় যে আমার তিনজনের তিন রকমের সিরিয়াল পছন্দ হতো। তো দেখা যায় যে আমার যে সিরিয়ালটা পছন্দ ওইটা আবার ওদের পছন্দ না, আবার ওদের যেটা পছন্দ ওটা আমার পছন্দ না। তো পছন্দ না হওয়ার কারণে কী হয়, আমরা সিরিয়ালগুলো তো দেখি না, অন্য মানে যেটা পছন্দ না। তো কিন্তু আমরা ঘটনা শুনি, তো এরকম আর কি, যখন আমরা ঘটনাগুলো শুনি, ঘটনা একজন একজনকে বলি, তো বলতে বলতে একটা সময় তখন আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা জড়ায় যাই। তো একটা সময় পর তখন আমরা বলতাম যে বিয়ে করার সময় শাশুড়ি দেখে বিয়ে করতে হবে, মানে শাশুড়ি যদি ভালো হয় তাহলে সংসার সুখের হবে, শাশুড়ি যদি খারাপ হয় তাহলে সংসার নরকের থেকেও খারাপ হয়ে যাবে। সো বিয়ে করার সময় ছেলে টেলে না, ছেলে বিয়ে করার সময় হচ্ছে যে শাশুড়ি দেখে বিয়ে করতে হবে। তো এর মধ্যে থেকে আমাদের একটা ফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে, অ্যান্ড আমি জানি না ও আমাদের সাথে ইচ্ছাকৃতভাবে যোগাযোগ রাখে না, ইচ্ছাকৃতভাবে যোগাযোগ করে না, অ্যান্ড ওর আসলে শাশুড়িকে এরকম জিজ্ঞেস করা হয়নি, জানা হয়নি। তো আরেকজন যে ওরও বিয়ে হয়নি। আমি সবসময় সব কিছু অনেক ডাইমেনশনাল ওয়েতে ভাবি, একদিক থেকে চিন্তা করি না, জাস্ট আপনি শুধু শাশুড়ি ভালো হলো ছেলে ভালো হলো না, আর সবাই খারাপ হইলো, শুধু শাশুড়ি ভালো হলো তাই হয়ে গেল, তা তো না। তো সব কিছু মিলে ব্যালেন্স করে চলা। তো হচ্ছে যে যখন ভদ্রলোকটা আমাকে বারবার করে দেখছিলেন, আচ্ছা ঠিক আছে, তো ওইটা হচ্ছে যে ভদ্রলোকের জায়গা, 10 কাঠা একটা জায়গা, এবং পড়ে আছে। উনি হচ্ছেন যে আগে উনার আগে অনেক ব্যবসা ছিল, টাইলসের ব্যবসা করতে প্রবাবলি, টাইলস সিমেন্ট এগুলো ব্যবসা, এবং এগুলো ব্যবসা তো খুবই রমরমা। তো এইভাবে উনি হচ্ছে যে লালমাটিতে অনেক জায়গা কিনেছেন, এছাড়াও ঢাকার বাইরে অনেক ওনার জায়গা টায়গা আছে। ওনার 2 ছেলে 2 মেয়ে, 2 মেয়ের বিয়ে হয়েছে ভালো, আর হচ্ছে যে এক ছেলেরও বিয়ে হয়েছে, সবাই দেশের বাইরেই থাকে প্রবাবলি। তো ছোটো ছেলেটা আর কি কিছু করেন। তারপরে বলতেছে যে উনি ওনার ছেলের জন্য মেয়ে খুঁজতেছে। তো বলতেছে যে উনি রিকোয়ারমেন্ট আর কি, যে
উনি যে এরকম মেয়ে খুঁজছে যে ওই মেয়েকে ঢাকায় স্থায়ী হতে হবে, ঢাকায় স্থায়ী প্রপার্টি থাকতে হবে, আর উনি কোনো গরিব ঘরের মেয়ে পছন্দ করবেন না, একটু টাকাওয়ালা এরকম। কারণ মানুষের কাছে যদি টাকা না থাকে তাহলে হচ্ছে যে তারা ছ্যাঁচড়া হয়। অ্যান্ড অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে আমার যে কোঅর্ডিনেটর যিনি, উনি কীভাবে পাশ করে এই জায়গায় চাকরি নিচ্ছে। আমি শুধু এটা আমার চিন্তা না, এটা আমাদের গ্রুপের সবাই আমরা এটা বলি যে উনি কীভাবে এখানে চাকরি করতেছে। অ্যান্ড ওনার যে কথাবার্তার স্টাইল, ওনার যে ক্যারেক্টার, ওটা দেখে আমার মনে হচ্ছে যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দুইভাবে দেওয়া যায়। একটা হচ্ছে যে আপনি নকল করে দিতে পারেন, মানে আপনি সাথে কাগজ চিট রাখবেন এবং নকল করে আপনি ইজিলি পরীক্ষা দিতে পারবেন, আপনাকে টিচার ধরবে না, ধরার অপশনই তো নেই, গাদাগাদি করে বসতে হয় বেঞ্চের, মানে একজনের বেঞ্চের উপর আরেকজনের বেঞ্চ উঠে যায়, এরকম করে বসতে হয় সরকারি কলেজগুলোতে সিট পড়ে। সো এইভাবে পাশ করা যায় একটা। আরেকটা হচ্ছে যে কোশ্চেন তো সবসময় রিপিটেড কোশ্চেন হয়, রিপিটেড অ্যান্সার। সো কিছু কোশ্চেন মুখস্থ করে সেটার সাথে কিছু কোটেশন মুখস্থ করে সুন্দর করে পরীক্ষা দেওয়া যায়, এই দুইভাবে পরীক্ষা দেওয়া যায়। তবে ওনার অবস্থা দেখে আমার মনে হচ্ছে যে উনি উনি নকলও করতে পারে নাই, উনি মুখস্থও করতে পারে নাই, উনি ওই যে পাশের জন্য খাতা দেখে লিখছে। আমার কাছে মনে হচ্ছে যে উনি দেখে দেখে পাস করছে। তো হচ্ছে যে ডেফিনেটলি একটা মানুষ যদি, এবং আমার কোরিনটা সারাক্ষণ খালি টাকা টাকা করতে থাকে, টাকা 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 টাকা, মানে এবং খানে উনি বোঝানোর চেষ্টা করে যে ওনার অনেক টাকা আছে এবং উনি খুব ওয়েলদি ফ্যামিলি থেকে, এলিট ফ্যামিলি থেকে বিলং করেন। উনি আমাকে একবার বলতেছেন যে উনি প্যাকেটের বিস্কিট খান না, মানে এটা খুবই হয়ে গেল না, উনি প্যাকেটের বিস্কিট খান না। তাও আমার তখন মানে আমার অনেকে বলতেছে যে আপনি প্যাকেটের বিস্কিট খান না, তো আপনি কোক আইসক্রিম এগুলো না খেয়ে দেখান তো। বিকজ আপনি যদি এলিট ফ্যামিলির হয়ে থাকেন, আপনার ব্লাডে যদি ব্লু ব্লাড হয়ে থাকে আপনার ব্লাড, তাহলে আপনি ইজিলি হচ্ছে কোক আইসক্রিম এগুলো বাদ দিতে পারবেন, এটার জন্য আপনার কোনো ক্রেভিং হবে না। কারণ এলিট বা ব্লু ব্লাড যারা, এরা হচ্ছে যে প্রসেসিং ফুড খান, এরা সব অর্গানিক খাবার খায়। উফ, আই উইশ আমি তারা বলতে পারতাম। তো ভদ্রলোক আমাকে বলতেছে এইসব, মানে আমাকে তো আমি তো ওনার পাশে বসা, তবে বলছে যে ও বলছে যে আমার অনেক প্রপার্টি, এখন হচ্ছে যে ডেভেলপাররা আমার প্রপার্টি তে হচ্ছে কাজ করতে চাচ্ছে, কিন্তু আমি এরকম ভরসাযোগ্য, মানে ওনার কথার ওভারঅল কথার সামারিটা হচ্ছে এটা, যে ওনার এখন যথেষ্ট বয়স হয়েছে এবং উনি আসলে ওনার ছেলে মেয়ে কাউকে বিশ্বাস করতে পারছেন না। ওনার এখন একটা বিশ্বাসযোগ্য মানুষ দরকার, যে কিনা ওনাকে সাপোর্ট দিবে। এবং উনি চাচ্ছে যে ওনার বাসার অবস্থা খুবই মিজারেবল, তো চাচ্ছে যে ওনার যে প্লটটা আছে ওই প্লটটা ডেভেলপারের কাছে দিয়ে দিলে খুব তাহলে একটা সুন্দর একটা ফার্নিশড একটা ফ্ল্যাটে উনি উঠতে পারতেন, ওনারও শেষের দিনগুলো ভালো কাটতো। আর উনি হচ্ছে যে একটা এরকম একটা মেয়ে খুঁজতেছে যার উপর উনি রিলাই করতে পারবেন। আর ওনার কথা শুনে যেটা বোঝা গেলো যে ওনার ছেলে হচ্ছে যে কী বলে এটাকে, একটু বাউন্ডুলা টাইপসের, বা হচ্ছে একটু মানে ইররেগুলার, পড়াশোনা করেনি সবচেয়ে বড় কথা। মা ছাড়া বড় হয়েছে, আমার মা অনেক ছোটোবেলায় মাকে হারিয়েছে ছেলেটা। সো মা ছাড়া বড় হয়েছে, পড়াশোনা করেনি, টাকা পয়সা অনেক উড়ায়। সো ডেভেলপারের কাছে লালমাটির মতো একটা জায়গা যদি ডেভেলপারের হাতে যায়, সো ডেফিনেটলি অনেক সানি মানি আসবে, ফ্ল্যাটগুলো বিক্রি করলে অনেক টাকা আসবে। বাট এই যে টাকার ছড়াছড়িগুলো হবে, তখন উনি ওনার কনসার্ন হচ্ছে যে তখন হচ্ছে যে উনি প্রবলি ওনার ছেলেদেরকে কন্ট্রোল করতে পারবেন না, সব কিছু ওনার কন্ট্রোল বাইরে চলতে যাবে এবং হয়তো বা আলটিমেটলি তারা তাকে দেখবে না। এখন তো তাও তার জায়গায় আছে এবং সে আলটিমেটলি বাইরের মানুষকে নিয়ে থাকে, তার ঘরের মানুষকে নিয়ে থাকে না। যাই হোক, আচ্ছা, তো এটা আমি পরে রিয়ালাইজ করেছি আর কি, তখন আমি বুঝিনি, আমি তো তখন ওনার কথা শুনতেছি না, আই এম নট কেয়ার অর কিউরিয়াস অ্যাবাউট ইট। তো এই বলতে বলতে উনি আমার দিকে তাকাইছে, তাকাই বলতেছে যে তুমি এখানে কোথায় থাকো? বলা যায় কি ভাড়ার বাসায় থাকো? আমি বলছি জি। তোমার বাবার কিছু নেই? আমি বলছি না, নাই। তখন বলতে আচ্ছা, পরে বলতেছে যে কোথায় পড়াশোনা করতেছো? এখানে পড়াশোনা করতেছি, ন্যাশনাল থেকে। তো বলছে যে না, তোমার মতো মেয়ে দিয়ে হবে না। পরে আমার একটু মানে লাগলো যে আপনাকে কি, আমাকে কেউ বলছে আমাকে চুজ করতে? আমি কি ইন্টারেস্টেড? আমি কি আপনার এখানে পাত্রীপক্ষ হয়ে আসছি নাকি? আমি তো আসছি, ওনারা ভিজিট করতে আসছে এই জন্য। তা আমার খুব রাগ উঠছে লোকটার উপরে। খুব রাগ কি, এখন কথা হচ্ছে যে লোকটা না আবার একটু নাকুচা টাইপের। এই বলতে বলতে তারপর বলতেছে, তবে আমি তোমার মতো একটা মেয়ে খুঁজতেছি, হাসি খুশি। আমি পুরা আকাশ থেকে বললাম, এতক্ষণ ধরে আমার বদনাম করলো, এখন আবার বলতেছে হাসি খুশি তোমার মতো একটা মেয়ে খুঁজতেছে। আমি মনে মনে বলি, আপনার মতো শ্বশুর হইলে আর বেঁচে থাকা লাগবে না জীবনে। আপনার ছেলে মেয়েরা যে কিসের জন্য আপনার থেকে দূরে দূরে থাকে এখন বুঝতে পারতেছি। অ্যান্ড আমি ওরা তো তখন সিরিয়াসলি নেই নাই, কিন্তু উনি বলতেছে যে
মানে কথাটা এত তাড়াতাড়ি ঘুরায় ফেলছে উনি উনি খুব স্মার্ট লোক। মানে কথা খুব সুন্দর করে একদম ঘুরায় প্যাঁচে বলে ফেলতে পারে মানে মুহূর্তের মধ্যে ম্যানিপুলেট করে ফেলছে আমার টিচারদেরকে। মানে লোকটা এতটুকু সময়ের মধ্যে কি কি জানি বলছে, অ্যান্ড আমার টিচারদেরকে দেখে আমিই চিনতে পারতেছি না। ওরা আমাকে বলতেছে যে আপনি একটু চিন্তা করে দেখতে পারেন। আমি বলছি, কিসের চিন্তা করে দেখবো এই লোককে? মানে আমি আমি পুরো একদম মানে কান্না করে দেওয়ার মতো অবস্থা। আমি বলছি কি, মানে আমি বলছি যে আপনারা কি আমাকে এই জন্য নিয়ে এসছেন নাকি? এটাতে আমরা কেউ প্রিপেয়ার ছিলাম না, অ্যান্ড আনএক্সপেক্টেড একটা ঘটনা ঘটে গেছে। পরে উনি বলতেছে যে পরে আমি চোখ দিয়ে আমার সিনিয়র টিচার কি ইশারা করতেছি যে উঠে যাওয়ার জন্য। তো পরে হচ্ছে যে সিনিয়র যে আচ্ছা ঠিক আছে, একটু ভদ্রতা বলতে ব্যাপার আছে, ওনার মুখের উপর আর বলে উঠে চলে আসা যায় না। তো উনি ভিতরে চলে গেছে, ওনার চশমা ফোন নিয়ে আসার জন্য, ওনার ছেলের ছবি আছে ফোনের মধ্যে, ওগুলো দেখাবে। তো আমি হচ্ছে যে আমার রাগও উঠছে, বিরক্তিও লাগছে, সব কিছু মিলে আমি হচ্ছে যে বের হয়ে গেছি। তো উনার বাসাটা না আবার একটু হচ্ছে যে উঠানের মতো একটা জায়গা আছে সামনে। তো উঠানের বাড়ির সামনে আবার একটা কামরাঙ্গার গাছ আছে। তো যাই হোক, এখন আধা ঘন্টা হয়ে গেছে, আসতেছে না টিচারটা। এখন আমার চিন্তা হচ্ছে যে আসে না, আচ্ছা ঠিক আছে কী আর, আমরা তো চলে আসি, মানে জিনিসটা তার তো সিরিয়াস নেওয়ার মতো কিছু না, এরকম তো হতেই পারে। পরে আবারও গিয়েছি, যাওয়ার পর দেখি আমি লোকটাকে আর চিনতে পারতেছি না। মানে যখন প্রথম গিয়েছি তখন দেখি যে খুবই রুগ্ন শুগ্ন জীর্ণ একটা ব্যক্তি। গিয়েছি পরে দেখি একদম টান টান ফ্রেশ একটা লোক। মানে মনে হয় যে মানে বার্ধক্যের যে ক্লান্তিটা ওটা একদম মুহূর্তের মধ্যে হাওয়া হয়ে গেছে কোথায় জানি। এখন আমি পরে হচ্ছে যে আমি গিয়েছি আমার সিনিয়র টিচারকে ধরে আমি টানতেছি যে চলেন ম্যাডাম চলেন। আর উনি আমার দিকে তাকায় হাসতেছে লোকটা। মানে আমি মানে কনফিউজড হয়ে আছে। ওরা বলে যে মা কামরাঙ্গা খাওয়া, এই যে দেখো আমার কাছে কামরাঙ্গা অনেক বড় বড়। আমি শুনলাম না, অ্যান্ড আমি জানি না যে এইভাবে কীভাবে না করতে হয় বা কি, আমার কাছে খুবই এম্বারেসিং ছিল, খুবই খারাপ লাগতেছিল। তারপরে বলছে যে মা একটু হাঁটো তো দেখি। আমার শুনে মানে এত কান্না পাইতেছিল, এত বিরক্ত লাগতেছিল। তারপরে যাই হোক, বাট আসার পর আমার কাছে মনে হচ্ছিল যে মানে অতটুকু সময়ের মধ্যে লোকটা ডেফিনেটলি এটা হচ্ছে যে মাঝে, এখন যদি বলি যে এটা উনি স্বার্থগত কারণে, হ্যাঁ স্বার্থগত কারণে আমাদের সবারই কম বেশি স্বার্থ আছে। আমার কাছে খারাপ লাগছে এই জিনিসটা যে উনি ফার্স্ট অফ অল একা থাকেন, অ্যান্ড বয়স এমন একটা জিনিস যে এখানে তখন আসলে মানুষের নিজের শরীরে শক্তি সামর্থ্য কমে যায়। তখন হচ্ছে যে ছেলে মেয়ে যদি ঠিক মতো যদি কাছে না থাকে, তাহলে ডেফিনেটলি তাদের জন্য সার্ভাইভ করাটা অনেক কষ্টকর হয়ে যায়। সেজন্য চাইলেই আমরা দেশের বাইরে চলে যেতে পারি না, চাইলেই হইতেছে যে সব কিছু করা যায় না। হ্যাঁ করা যাবে না যে কখনো তা না, হয়তো বা একটা সময় পর একটু অ্যাডজাস্ট করে সব কিছু সুন্দর করে সাজায় গুছায় তারপরে হয়তো বা যেতে হবে, বা একটা ব্যবস্থা করে তারপরে যেতে হয়। তো আমরা র্যান্ডমলি কোনো এই আমাদের বাবা মাদেরকে ফেরত আমরা র্যান্ডমলি কোনো কাজ করতে পারি না, কোনো চিন্তা করতে পারি না, সব কিছুতে অর্গানাইজ থাকতে। অ্যান্ড উনাকে দেখার পর থেকে আমরা সবসময় বলতাম যে শাশুড়ি দেখে বিয়ে করবো, শাশুড়ি দেখে বিয়ে করবো, কিন্তু মানে তারপর থেকে হচ্ছে যে আমার খুব মানে আমার ভিতরে সবসময় হচ্ছে যে ইচ্ছা করতো যে আমার একটা এরকম একটা শ্বশুর থাকবে যে হচ্ছে যে খুব আদর করবে। মানে মানুষের হচ্ছে খাবারের ক্রেভিং হয়, মানুষের হচ্ছে জিনিসের ক্রেভিং হয়, অ্যান্ড এটা আমি ফার্স্ট টাইম আর কি নোটিস করছি যে আমার হচ্ছে যে একটা শ্বশুরের ক্রেভিং হচ্ছে, যে আমার একটা সুন্দর শ্বশুর থাকবে। অ্যান্ড আমার কোঅর্ডিনেটর একবার আমাকে বলতেছে যে ইন্ডিপেন্ডেন্ট হও, শ্বশুরবাড়ির লোকজন দাম দিবে না, শ্বশুর বাড়ির লোক দাম দিবে না, জামাই দাম দিবে না তোমার কিছু না থাকলে, ইন্ডিপেন্ডেন্ট হও। তখন আমার মানে ইনাকে যদি আমি কিছু একটা বলতে পারতাম আমার আত্মা অনেক শান্তি লাগতো প্রত্যেকটা। অ্যান্ড আমি ড্যাম শিওর যে আমার কোঅর্ডিনেটর আসলে কোনো দোষ নেই, এবং আমি ওনার পাস্ট হিস্ট্রি মানে গত এক বছরের সাথে যতবার কথা হয়েছে, যা যা বিষয়ে কথা হয়েছে, মানুষের ইনসিকিউরিটিগুলো প্রকাশ পায়। তো ওনার ইনসিকিউরিটিগুলো হচ্ছে এটা যে ফার্স্ট অফ অল ওনার বাপ চাচারা হয়তো বা ওনার বাপ চাচারা কখনো ওনাকে প্রাধান্য দেননি। মানে উনি যে পরিবারের একটা মেয়ে, উনি যে একটা হিউম্যান বিং, ওনার বাপ চাচারা আনফর্চুনেটলি ওনাকে অ্যাজ এ হিউম্যান কখনো ট্রিট করেনি। তো এটা ওনার ভিতরে একটা রাগ আছে পুরুষতান্ত্রিক সমাজের প্রতি, এবং সবসময় উনি পুরুষতান্ত্রিক সমাজ নিয়ে বিরোধিতা করেন। এখন সমাজ পুরুষতান্ত্রিক বললে আসলে ভুল হবে, কারণ নারী পুরুষ সেটা ব্যালেন্স করে চলতে হয়, এবং কোরআন শরীফেও সেটা ব্যালেন্স করে দিয়েছে। এখানে কারো পাওয়ার হয়তো দেখতে সিমিলার লাগছে না, হয়তো বা মনে হচ্ছে যে সমাজটা পুরুষ চালাচ্ছে, শুধু ঘরেই নারী পড়ে আছে, এবং পুরুষ সমাজ চালানোর কারণে নারী হচ্ছে যে ঘরে বঞ্চিত হচ্ছে, বাট সেরকম না। যদি আমরা ব্যালেন্সড ওয়েতে চলি তাহলে আমরা দেখবো যে সবারই ইকুয়াল পাওয়ার আছে, সবাই যার যার যে দায়িত্বটা যদি সুন্দরভাবে পালন করতো তাহলে সব কিছু ভিজিবল থাকতো, সবার রাইটসগুলো। তো ওনার হচ্ছে যে উনি এরকম একটা সাপ্রেশনের শিকার হয়েছেন, এবং উনি ওনার সম্ভবত একটা ভাইও আছে, এবং উনি ওনার ভাই
ভাই এবং ওনার ভাই ছোট ওনার, তারপরে সবসময় ওনার ভাইকে প্রাধান্য দেওয়া হয়। এটাও ওনার জন্য হয়তো একটা কষ্টের জিনিস, যে উনি বড় মেয়ে, ওনাকে কেন জানানো হয়নি। কিন্তু এটা আসলে ওনার একটা পার্সোনাল ইগো, বা উনি উনি হয়তো বা নিজেকে একটু, নিজের সেলফ এস্টিমটা একটু বেশি ধরে রাখছেন, এটা হতে পারে। বিকজ আমি যে কোনো কিছু আমার ভাইয়ের উপর ছেড়ে দিই, বা ও আমার অনেক ছোট, বাট তারপর আমি বলি যে এটা তুমি করো, বা এটা মানে আমি ওকে দায়িত্ব দিয়ে দিই, বিকজ আফটার আফটার টাইমিং তো দায়িত্ব তো ওকেই পালন করতে হবে। ছোট হোক তাতে কী হয়েছে, একটা সময় পর বড় হবে, সব দায়িত্ব ওকেই নিতে হবে। অ্যান্ড এখন যদি ও দায়িত্ব না নেওয়া শিখে, পরবর্তীতে ওর নিজের লাইফের দায়িত্ব না শিখবে না, ওর ওয়াইফ ওর বাচ্চা ওদের দায়িত্ব নেওয়া শিখবে না। একটা সময় পর আমার বাবা মার বয়স হয়ে যাবে, তখন তাদের দায়িত্ব নেওয়া শিখবে না। আমি আমার একা মেয়ের পক্ষে তো আমার সব দায়িত্ব পালন করা সম্ভব না, বা ওকে তো শেখানো সম্ভব না। সো আমি সবসময় আমার দায়িত্বগুলোর উপর ছেড়ে দিতাম ম্যাক্সিমাম টাইম। অ্যান্ড যদি আমি বলি যে আমার পড়ালেখার হ্যাবিট গ্রো করেছে, বা যেটা হতো যে আমাদের বাসায় যত বাংলা বই আছে, ও আবার বইমেলা থেকে বই কিনে নিয়ে আসতো। আমি নীলক্ষেত থেকে খুঁজে খুঁজে বই কিনতাম, আর ও নীলক্ষেত থেকে বইমেলা থেকে বই কিনতো নিজের পকেটে টাকা খরচ করে। তো আমাদের বাসায় যত বাংলা বই আছে সব ওর কেনা, আর যত ইংলিশ বই সব আমার কেনা। তো ও আমাকে অনেক ফোর্স করতো পড়ার জন্য। সো হ্যাঁ, ঠিক আছে, তো সমস্যা কী? ও ও ও যদি লিডিংয়ে যায় তো সমস্যা কী? আলটিমেটলি তো নিতেই হবে। আমি তো সব হ্যান্ডেল করতে পারবো না। তো ওনার মধ্যে ওরকম একটা ইগো হতে হতে পারে। উনি আসলে ভয় পায় যে উনি হয়তোবা দুর্বল হয়ে যাচ্ছেন। এই কারণে হচ্ছে যে উনার ছেলের প্রতি উনার একটা অন্যরকম একটা ক্ষোভ, যে মানে আমাকে যেমন আমি যেমন বলছো যে ছেলে দেখবে না, বয়স হয়ে গেলে ছেলে দেখবে না, ছেলে চলে যাবে বউ নিয়ে, ছেলেকে বিয়ে দিয়ে দিব, আমি একাই থাকবো। তো এই যে ওনার একা থাকার একটা চিন্তা ভাবনা, তো একা থাকতে হলে ডেফিনেটলি ওনার অনেক ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে, ওনার একটা থাকার স্থায়ী জায়গা লাগবে, ওনার টাকা পয়সা লাগবে, ওনার টাকা পয়সা জমাইতে হবে। তো এই জিনিসগুলো তো অবভিয়াস ওনার জন্য। এই জন্য ওনার লাইফটা, ওনার সারাউন্ডিংসটা খুবই ডিফিকাল্ট হয়ে গেছে। অ্যান্ড ওই জিনিসগুলো আবার উনি আমাদের মধ্যে ঢুকায় দেওয়ার চেষ্টা করে, বা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। বাট দ্য ফানি থিং ইজ দ্যাট যদি টিচার হতে হলে আমি মনে করি যে ছোটো বাচ্চাদের টিচার হওয়া উচিত। ছোটো বাচ্চাদের ব্রেইন তখন শেপ করার একটা সময়, তাদের পার্সোনালিটি শেপ করার একটা সময়। কিন্তু ভার্সিটিতে পড়াতে গেলে বা কলেজে আপনি যখন একটা বাচ্চা বা ক্লাস নিচ্ছেন, আপনি কন্টেন্ট এত বেশি থাকার কারণে আপনি কিন্তু কাউকে পার্সোনালি ডেভেলপ করার সুযোগ পাচ্ছেন না, কাউকে ওভাবে কারোর প্রবলেমগুলোকে ইমপ্রুভ করার সুযোগ পাচ্ছেন না, এবার প্রবলেমগুলো সলভ করার সুযোগ পাচ্ছেন না। টিচাররা সেই সময়টা পায় না যখন উপরের ক্লাসগুলোতে ক্লাস নেয় তারা। সো যদি অ্যাজ এ টিচার হিসেবে মানে টিচার হয়ে যদি অ্যাজ এ কী বলে লিডার কাজ করতে চায় কেউ, তাহলে অবশ্যই তাকে স্কুলে যেতে হবে। অ্যান্ড আমাদের সবসময় প্রথম টার্গেটই থাকা উচিত আসলে স্কুল লেভেল, যে বাচ্চাদেরকে যেটা ভালো হিউম্যান জিনিস আমরা ডেভেলপ করতে পারি। বাট উনি আসলে এত এলোপাথারি চিন্তাভাবনা করে, মানে আমাদেরকে উনি ওনার ফিলোসফিগুলো ঢুকাই দেওয়ার চেষ্টা করে, এবং আমরা যখন সেটাকে ডিনাই করি, আমি বলতেছিলাম যে আপনার ফিলোসফি আর আমার ফিলোসফি তো সেম না, তখন উনি হচ্ছে আমাকে বলছে যে কেন সেম হবে না, আমাদের সবার ফিলোসফি তো সেম, তোমারটাই কেন আলাদা। মানে উনি ওনার কথা দিয়ে মানে উনি ওনার কথা দিয়ে আমাকে আইসোলেট করতে চাইলো, মানে উনি বোঝাতে চাইলো যে উনি ওনার কলিগ, তারপরে ওনার স্টুডেন্ট যার সবাই আছে সবার ফিলোসফি এক, খালি আমার ফিলোসফি আলাদা। আমাকে উনি এখানে আইসোলেট করতে চাচ্ছেন। এটা এটা অলসো দিস অলসো সাজেস্ট যে সে নিজেকে আসলে আইসোলেট করে রাখছে। তো আমার কাছে একটু খারাপই লাগছে যখন সে যে আমাকে সিনিক্যাল বলছে, তার মানে সে অলরেডি সিনিসিজমের মধ্যেই বিলং করতেছে, বাট শি ডাজন্ট নো দ্যাট। অ্যান্ড এগুলা আসলে উনি নিজের মেন্টাল হেলথ যেভাবে ডিস্ট্রয় করতেছে, উনি ওনার পারিপার্শ্বিক বাচ্চাদের মেন্টাল হেলথ ডিস্ট্রয় করতেছে। অ্যান্ড উনি ভাবছে যে হয়তো যেমন কিছুদিন আগে আমার এক জুনিয়র, ওর টিচিং সেশন ছিল, অ্যান্ড ওর ক্রিয়েটিভিটিটাকে উনি এইভাবে কোশ্চেন করছে যে ওর মনোবলই ভেঙে গেছে, অ্যান্ড ওর মানে আশাই ছেড়ে দিচ্ছে। বোঝানোর চেষ্টা করছি যে তোর পটেনশিয়াল আছে, তুই ভালো টিচার হতে পারবি, কেন হাল ছেড়ে দিচ্ছিস। বাট ও হচ্ছে যে খুবই ভেঙে গেছে। তো উনি এই কাজগুলো করে যে সবার যখন কাউকে দেখে কিছু অ্যাডভান্স করতেছে, একটু ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, উনি সেটা সাথে সাথে ভেঙে দেওয়ার চেষ্টা করে। অ্যান্ড আই ডোন্ট নো এগুলো কীভাবে ঠিক করা যাবে, বাট উনি
না, ওনাকে ঠিক করা আসলে পসিবল না, এবং ওনার মধ্যে ভালোবাসা বলতে কিছু নেই। উনি কাউকে ভালোবাসে না প্রকৃত অর্থে। উনি ওনার ছেলেকে ভালোবাসে না, উনি ওনার হাজব্যান্ডকে ভালোবাসে না, অ্যান্ড উনি ওনার সারাউন্ডিংসে যারা আছে উনি ওনার কাউকেই ভালোবাসেন না। সেজন্য সবার অ্যাকশনগুলায় ওনার কাছে স্বার্থপরতা মনে হয়। সবার কথাবার্তা ওনার কাছে খুবই শুনলে বিধার মতো একটা মানে খোঁচা খোঁচা মনে হয় ওনার কাছে। এটা আসলে আমার আসলে সেই অর্থে ওনার জন্য আমার খারাপই লাগে যে ওনাকে কোনোভাবে আমরা সাপোর্ট দিতে পারছি না, কিন্তু ওনার আসলে খুব ভালো একটা স্ট্রং সাপোর্ট দরকার। অ্যান্ড ডেফিনেটলি ভালোবাসা না থাকলে মানুষ আসলে আস্তে আস্তে এমন একটা পর্যায়ে যায় যে তখন সে পৃথিবীর সব কিছুর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে। সো নবীজিও প্রচুর ভালোবাসতেন, সবাইকে ভালোবাসতেন। আমাদের ভালোবাসতে হবে, এবং আমি যে মানুষটাকে সাথে শুরু করতে চাচ্ছি আমার জীবনটা, সেই মানুষটার দোষগুলো ধরা বা খুঁজে খুঁজে সেই মানুষটার দোষ বের করা, বা মানুষটাকে ডাউট করা, বা মানুষটার সমস্যা বের করা, এটা আসলে আলটিমেটলি নিজের ক্ষতি। বিকজ আপনি নিজেকে হচ্ছে যে সেই সুখগুলো থেকে আইসোলেট করে ফেলছেন, বিকজ নান অফ আস আর পারফেক্ট। হাউ and I'm serious. You should change the position of your shirts buttons. মানে পিছনে অল্টার করতে বলো। আমি বুঝতেছি তোমার কষ্ট হইতেছে, তো পিছনে থাকলে আর কোনো কষ্ট হবে না। অ্যান্ড ওই যে একটা মিমিক্রি দেখছিলাম পুরো, মানে রিল দেখছিলাম একটা, যে হাজব্যান্ড হচ্ছে যে হাজব্যান্ডের ভুঁড়ি হচ্ছে যে কয় ফিট, 12 ফিট, বা সরি 12 ইঞ্চি ভুঁড়ি। এখন শার্ট তো আর লাগে না। পরে ওয়াইফের কাছে আসছে, ওয়াইফ রান্না করে কাজ করতেছিল, ওয়াইফের কাছে আসছে, দেখা যাচ্ছে যে বাটনের সাথে বাটন তো লাগে না। পরে ওয়াইফ হচ্ছে যে লোকটাকে ঘুরাইয়া পিছন দিক থেকে শার্টটা কেটে দিচ্ছে, কেটে সামনের দিক দিয়ে বাটন লাগাই সেট করছে, তো সামনের দিক দিয়ে ফিটফাট হয়ে গেছে, অ্যান্ড পিছন দিকে তো ছিঁড়া, এই যে মানে কাটা শার্ট। পরে হাজব্যান্ডকে হচ্ছে কোট পরাই দিচ্ছে, তারপরে হাজব্যান্ডে খুশি, ওয়াইফে খুশি, যাও সমাধান, সমস্যার সমাধান। তো হচ্ছে যে তোমার তো আর পিছনে থাকাটা লাগবে না, তুমি হচ্ছে যে বুতার সামনের বুতামগুলোকে পিছনে পাঠিয়ে দিতে পারো। নাহলে হচ্ছে যে বুঝতে পারতেছ তো এটা একটা সমস্যা, বাচ্চাদের বিয়ে দিতে পারবো না। ওয়েল, থ্যাংক ইউ ইফ anyone listening. আল্লাহ হাফেজ।